সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আবার আমরা ব্যষ্টিক অর্থনীতির নতুন একটা টপিক নিয়ে হাজির হয়েছি, ভোক্তার উদ্বৃত্ত এবং নিরপেক্ষ রেখা বিশ্লেষণ। আমাদের আলোচনার মধ্যে কি কি বিষয়বস্তু আছে সেগুলো আমরা দেখার চেষ্টা করি। আজকে আমরা আলোচনা পর শিক্ষার্থী তোমরা যে জিনিসগুলো জানতে পারবে, শিখতে পারবে, সে বিষয় হলো ভোক্তার উদ্বৃত্তের ধারণা বিশ্লেষণ করতে পারবে, বাজার ভারসাম্য বুঝতে পারবে, নিরপেক্ষ রেখা ও মানচিত্র ব্যাখ্যা করতে পারবে, নিরপেক্ষ রেখা বিশ্লেষণ করতে পারবে, নিরপেক্ষ রেখা ও মানচিত্রের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারবে। আর কি পারবে? ক্রান্তি পরিবর্তনের হার, ঠিক আছে, মার্জিনাল ক্রান্তি পরিবর্তনের হার ব্যাখ্যা করতে পারবে। তাহলে আমরা এই নিয়ে আমরা প্রান্তিক যে পরিবর্তন তার হার জানতে পারবে। তাহলে আমরা এই বিষয় নিয়ে আমরা আস্তে আস্তে আগাই। তাহলে শিক্ষার্থী, আমরা প্রথমেই দেখি কনজিউমার সারপ্লাস, ভোক্তা উদ্বৃত্ত। তাহলে এই ধারণাটা কোথায় থেকে আসে আমরা সেটা আমরা দেখি। আসলে 1844 সালে প্রকৌশলী ডুপে প্রথম এই ধারণাটি উপস্থাপন করে, কিন্তু ধারণাটি পূর্ণাঙ্গ ছিল না। এর জন্য এর উপর আরো গবেষণা পরীক্ষা নিরীক্ষা শুরু হয়। এই পরীক্ষা নিরীক্ষা শুরু হওয়ার প্রেক্ষিতেই 1890 সালে অধ্যাপক মার্শাল এই ধারণাটির পূর্ণাঙ্গ ব্যাখ্যা দেন। তিনি এই তত্ত্বের প্রবক্তা হিসেবে মনে করা হয়। তাহলে তার মতে কি, কোন ব্যক্তি কনজিউমার সারপ্লাস, ভোক্তার উদ্বৃত্ত বিষয়টা কি আমরা দেখি। কোন ব্যক্তি কোন দ্রব্যের জন্য যে পরিমাণ দাম দিতে প্রস্তুত ছিল এবং প্রকৃতপক্ষে সে যে দাম দেয়, এই দুই পার্থক্য হলো কনজিউমার সারপ্লাস বা ভোক্তার উদ্বৃত্ত। তার মানেটা কি শিক্ষার্থী বন্ধুরা? মূলত হলো আমরা যেরকম একটা উদাহরণ বলি, আমরা বাজারে গেলাম, ঈদে পূজায় বিভিন্ন উৎসবে বাজারে কোনো কিছু, ধরো একটা ড্রেস কিনতে গিয়েছি। সেই ড্রেস কেনার সময় আমার বাজেট আছে কত? ধরো যে আমি 1000 টাকার মধ্যে একটা শার্ট বা একটা জামা দিব, কোনো উপকরণ। আমার টার্গেট আছে কোনো একটা পণ্য দেখে আমি চিন্তা করছি এটা 1000 পর্যন্ত হলে আমি কিনবো। কিন্তু দেখা যাচ্ছে ওই জিনিসটা খরচ করার ইচ্ছা আছে 1000 টাকা পর্যন্ত, কিন্তু আমি ওইটা 800 টাকায় কিনি। তার মানে যে পরিমাণ দাম দিতে প্রস্তুত ছিলাম আমরা 1000 টাকা, কিন্তু দিলাম কত? 800 টাকা। তাহলে 200 টাকা আমাদের সারপ্লাস। কথাটি বোঝা গেল? খুব ইজিলি, সহজেই বোঝা যায়। তাহলে সাধারণত আমরা যতটুকু দাম দিতে প্রস্তুত থাকি আর আসলে বাস্তবে যতটুকু দিই, সেইটাই হলো কনজিউমার সারপ্লাস। একটা চিত্র দেখো, এই চিত্রে এইটা কি? চাহিদা রেখা। তাহলে কোন ক্রেতা এই যে এইখান থেকে এই পর্যন্ত দাম দিতে প্রস্তুত, কিন্তু দাম বাজারে দিচ্ছে এখান থেকে এই পরিমাণ। তাহলে এইটুক আমরা কিনলো, তাহলে এই জায়গাটা। তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখো, আসলে কনজিউমার সারপ্লাসের বিষয়টা আমরা এইরকম একটা বিষয়। আমরা একটু ডাইরেক্টে আসি। দেখা যাচ্ছে তাহলে ও এক্স ওয়াই। এখন মূল বিষয়টা হলো এদিকে দাম, এখানে এখন ধরো এই যে রেখা আমি এখানে এই যে প্রায়, তাহলে ও পি ও এক্স ওয়ান এই আইটেমের জন্য এই পরিমাণ আমরা দাম দিচ্ছি, কিন্তু আমি দাম দিতে প্রস্তুত ছিলাম এখান থেকে এই পর্যন্ত, কিন্তু আমরা দাম দিলাম এই। তাহলে এইটুকু হলো কনজিউমার। তাহলে আমার দাম নির্ধারণ হলো এইটুকু পণ্য কিনলাম,
মানে আমি দিতে চেয়েছিলাম এতটুকু কিন্তু দিলাম হলো তাহলে এইটুকু। এই যে বিষয়টা আমি কি বলেছিলাম, আমি যে 1000 টাকা দিতে প্রস্তুত আছি কিন্তু দিলাম হলো 800 টাকা, তাহলে কতটুকু 200 টাকা কনজিউমার সারপ্লাস। তাহলে শিক্ষার্থীরা আমরা আসি আবার একটু স্ক্রিনে যাই। তাহলে দেখো কনজিউমার সারপ্লাস আমরা বিষয়টা বুঝলাম। তাহলে এই যে এইটুকু জায়গা, এই যে এইটুকু জায়গা এটা কনজিউমার সারপ্লাস। আমরা আসি অনুমিত শর্ত। তাহলে কনজিউমার সারপ্লাসের অনুমিত শর্তগুলো কিরকম হবে? অর্থের প্রান্তিক উপযোগ স্থির। এই কনজিউমার সারপ্লাসে ভোক্তার উদ্বৃত্তের ক্ষেত্রে ধরা হয় কি ধরা হয়? অর্থের প্রান্তিক উপযোগ স্থির থাকবে। আর কি হবে? বিবেচিত দ্রব্যটির কোনো পরিবর্তক বা পরিপূরক থাকবে না। এর কোনো পরিবর্তক নাই, মানে একটা পরিবর্তে আরেকটা ব্যবহার করা যায় এইরকম থাকবে না, বা পরিপূরক থাকবে না। পরিপূরক দ্রব্য কি? মানে যেটা ছাড়া সে হয় না। যেরকম আমরা যারা চিনি দিয়ে চা খাই, তাহলে চায়ের সাথে চিনির সম্পর্ক চিনি ছাড়া হবে না বা চা ছাড়া হবে না। এরকম একটি হলো পরিপূরক। পেট্রোল আর গাড়ি, গাড়ি পেট্রোল ছাড়া চলবে না বা ডিজেল ছাড়া চলবে না, এটা পরিপূরক। উপযোগ পরিমাণগত দিক থেকে পরিমাপযোগ্য, পরিমাণগত, পর্যায়গত নয়, পরিমাণগত মানে সংখ্যাত্মক প্রকাশ হতে হবে উপযোগ। ভোক্তার রুচি ও অভ্যাস স্থির, কিন্তু আসলে বাস্তবে সবসময় স্থির থাকে না। ধরে নেওয়া হয়েছে কনজিউমার সারপ্লাসে এই জিনিসগুলো থাকবে। এখন কনজিউমার সারপ্লাসে যে বিষয়, সেই বিষয়গুলোর মধ্যে দেখা যাচ্ছে যে কিরকম একটা টেবিল দেখি। এই টেবিলেই আমরা কিন্তু কনজিউমার সারপ্লাস বুঝতে পারবো। তাহলে দেখো প্রথম ইউনিট অরেঞ্জ, আমরা যদি কমলা ব্যবহার করি, ইউটিলিটি হলো 30, উপযোগ তার দাম হলো 10। 30 টাকার মতো উপযোগ পেয়েছি আর আমরা দাম দিতে প্রস্তুত, দাম দিয়েছি 10 টাকা। তাহলে এটার মধ্যে বাদ দিলে থাকে 20 টাকা, আমরা কনজিউমার সারপ্লাস। 25 টাকা দ্বিতীয় ইউনিট নিয়েছি, আমরা বলবো না 30 টাকা তো এটা উপযোগ কমতে থাকবে, 10 টাকা দিয়ে নিয়েছি কিন্তু উপযোগ পেয়েছি 25 টাকার সমতুল্য 15 টাকা। পরে কি 20 ইউনিট 20 টাকার মতো উপযোগ, 10 টাকা দিয়ে নিয়েছি 10 টাকা। পরেরটা 10 টাকা দিয়ে নিয়েছি 10 টাকার সমান উপযোগ, মানে 0। তাহলে উপযোগ যেহেতু একই ইউনিট বারবার ব্যবহার করলে কমে যায়, ক্রমশ প্রান্তিক উপযোগ বিধিতে আমরা দেখেছি, মনে আছে আমাদের নিশ্চয়ই। তাহলে 4টা আইটেমের জন্য তাহলে কি হলো, আমরা টোটাল উপযোগ পেলাম 85, আর আমাদের মার্কেট প্রাইস আমরা 4.40, আমরা 85 থেকে 40 বাদ দিলে 45 কনজিউমার সারপ্লাস। তাহলে কনজিউমার সারপ্লাসে তাহলে আমরা যদি সূত্রে ব্যবহার করি তাহলে কি, টিইউ টোটাল ইউটিলিটি, স্ক্রিনে দেখো, মাইনাস প্রাইস, প্রাইস হলো 10 আর পারচেজ ইউনিট 4.40। তাহলে 40 85 এর মধ্যে বাদ দিলে 45। তাহলে আমরা এই টেবিল থেকে কনজিউমার সারপ্লাস আমরা বের করলাম। এখন আসি, এখন কনজিউমার সারপ্লাস স্লাইডলি হিজিবিজি দেখে অনেক কিছু লেখা দেখে বিভ্রান্ত হওয়ার কোনো দরকার নেই। আমি বলছি তোমরা মন দিয়ে শোনো, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে কনজিউমার সারপ্লাস তো আমরা বুঝেছি, কিন্তু আমরা তাহলে এই যে মার্কেট ইকুইলিব্রিয়াম হবে কি করে, ভারসাম্য হবে কি করে, সেইটা বোঝার জন্য আমরা একটা জিনিস কনজিউমার সারপ্লাসের সাথে প্রোডিউসার সারপ্লাস আমাদের জানতে হবে। আমরা বোর্ডে চলে আসি শিক্ষার্থীরা। তাহলে এই যে দেখো এখানে একটা জিনিস তোমাদের দেখা দরকার। দেখো কিরকম ও বোঝা যাচ্ছে, ও এক্স ও ওয়াই, ঠিক আছে। এখন এই অক্ষ, এখন আমার যোগান, ঠিক আছে, এরকম হতে পারে চাহিদা, যোগান ও এস, সাপ্লাই যোগান রেখা, আর এ ডি ডিমান্ড রেখা। তাহলে চাহিদা রেখা আস্তে আস্তে নিচে ক্রমহ্রাসমান উপযোগ বিধি আমরা পড়েছি, সে মোতাবেক কি হয়,
চাহিদা রেখা আস্তে আস্তে নিচের দিকে নামে, আর যোগান রেখা উপর দিকে উঠে। যোগান চ্যাপ্টারে আমরা পড়বো, জেনে রাখো যোগান রেখা 0 থেকে। তাহলে এখন ব্যাপারটা হলো ভারসাম্য কোথায় হবে, যে যেখানে চাহিদা এবং যোগান সেট করে এই জায়গাতে সেট করে। তাহলে এটা যদি আমরা একটা ই নাম দিই, ই বিন্দু, তাহলে এই বিন্দুতে ভারসাম্য নির্ধারণ। তাহলে তার মানে আমার দাম নির্ধারণ হবে ও পি, ও পি, এদিকে দাম, এদিকে পরিমাণ। পরিমাণ দেখা যাচ্ছে, পরিমাণ, পরিমাণ, পরিমাণ। এখন মূল বিষয়টা হলো কি, তাহলে কনজিউমার সারপ্লাসটা কোনটা? এখন আমি এই পরিমাণ ও কিউ পরিমাণের পণ্যের জন্য আমি দাম দিতে প্রস্তুত ছিলাম ও এ পরিমাণ, কিন্তু আমার দাম গেল হলো ও পি। তাহলে দাম দিতে প্রস্তুত ছিলাম ও এ পরিমাণ, কিন্তু দিলাম ও পি পরিমাণ। তাহলে এইখান থেকে যে এইটা হলো কনজিউমার সারপ্লাস, ভোক্তার, ভোক্তার উদ্বৃত্ত, এটা ভোক্তার উদ্বৃত্ত। আর প্রোডিউসার সারপ্লাসটা কি, এটা বোঝার দরকার, না হলে ভারসাম্য নির্ধারণ হবে। প্রোডিউসার সারপ্লাস হলো যারা উৎপাদন করে, উৎপাদক যারা, যারা যে দামে বিক্রি করতে প্রস্তুত ছিল তার চেয়ে যদি বেশি দাম পায়, তাহলে যতটুকু বেশি দাম পেল সেটা হলো প্রোডিউসার সারপ্লাস। তাহলে এখানে জিরো, এখানে দেওয়ার কথা ছিল এই লাইন বরাবর, তার মানে এইটুক দেওয়ার কথা ছিল, দাম নির্ধারণ হলো এই পরিমাণ, ও পরিমাণ এই, এখানে হলো এইটুক পরিমাণ। তাহলে এই যে এইটা হলো, এই অংশটুকু হলো প্রোডিউসার সারপ্লাস। মোট কথা হলো উৎপাদনকারী যে দামে বিক্রয় করতে রাজি ছিল তার চেয়ে যদি বেশি দাম পায়, বাজারে যেটা বিক্রি করে এটা দাম। তাহলে এখানে ছিল, তাহলে এইটুকু। তাহলে এখন আমরা স্ক্রিনে আসি, তাহলে আমাদের বিষয়গুলো ক্লিয়ার হবে। তাহলে শিক্ষার্থীরা এখন দেখো, মূল বিষয়টা হলো আমরা যে চিত্রটা দেখেছিলাম, এই যে দেখো এখানে কি বলেছিলাম, এস সাপ্লাই, এটা ডিমান্ড। তাহলে এই জায়গাতে বিন্দুতে ইকুইলিব্রিয়াম ভারসাম্য নির্ধারণ হয়েছে ওর। তাহলে এই যে এইটুকু পরিমাণ, এই যে দেখাচ্ছি এইটুকু পরিমাণ কনজিউমার সারপ্লাস, আর এইটুকু হলো প্রোডিউসার সারপ্লাস। তাহলে এই কনজিউমার সারপ্লাস এবং প্রোডিউসার সারপ্লাস হিসাব করব কি করে? তাহলে দেখো এখানে ক্যালকুলেশন আছে, আমরা 10 ইউনিট, 10 গুণ, আমরা দিতে চাইছিলাম 5 টাকা পর্যন্ত প্রস্তুত ছিলাম, 2 টাকা দিয়েছি, আর আমরা ভাগ 2, মানে এই 2 আমরা যে 2 টাকা দিলাম, তাহলে 15 হলো আমাদের কনজিউমার সারপ্লাস। আর প্রোডিউসার সারপ্লাস আমরা 10 ইউনিট গুণ 2 মাইনাস 5, তাহলে 5 পর্যন্ত আমরা 0.5 টাকা পর্যন্ত আমি দিতে চাই, 50 পয়সায় দিতে চেয়েছিলাম, মানে 50 সেন্ট এইতে আমি দিতে প্রস্তুত ছিলাম, কিন্তু আমি 2 টাকায় দিয়েছি। তাহলে এইটা কি হলো, তাহলে তার মানে এই যে এটা পার্থক্য দিয়ে, তাহলে এই কনজিউমার সারপ্লাস এবং প্রোডিউসার সারপ্লাস এই দুটো যদি যোগ করি তাহলে টোটাল অয়েল কেয়ার। তার মানে এই যে এই অংশটুকু টোটাল অয়েল কেয়ার। প্রোডিউসারের হলো কি 0.50 পয়সা বা সেন্টে দিতে রাজি ছিল, কিন্তু দিয়েছে 2 টাকা, তাহলে 1.5 টাকা তার সারপ্লাস হয়েছে। এখানে হয়েছে কি 5 টাকা দিতে রাজি ছিলাম, পেয়েছি 2 টাকা, তাহলে 3 টাকা আমার সারপ্লাস হয়েছে। তাহলে এই টোটাল মিলে অয়েল কেয়ার। তাহলে এই দুটা রেখা, চাহিদা এবং যোগান রেখা যেখানে ছেদ করে সেখানে ভারসাম্য বিন্দু, সেটা মার্কেট প্রাইস নির্ধারণ হয়। ক্লিয়ার? তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা তাহলে এখন দেখি, আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। এখন সমালোচনা। এখন ক্রিটিসিজম কি, কনজিউমার সারপ্লাসের বৈশিষ্ট্য ভালো দিক থাকলে এটার কতগুলো প্রবলেম আছে। অর্থ দ্বারা পরিমাপ সঠিক নয়, সব উপযোগের অর্থের দ্বারা পরিমাপ করা যায় না, সেটা তো আমরা আগে করেছি। তাহলে এখানে এইটা, যেগুলো পরিমাপ করা যায় না পর্যায়গত, সেটা সমস্যা আছে। উপযোগ একটা মানসিক ধারণা, আমি কতটুকু উপযোগ পেলাম একই জিনিস,
আরেকজন কতটুকু পেল, এইটা কিন্তু মানসিক ধারণা। মানে আমি কতটুকু সারপ্লাস হচ্ছে, এটা অবশ্যই মানসিক স্যাটিসফ্যাকশন ব্যাপার, এটা অন্য কিছু নয়। অতি প্রয়োজনীয় দ্রব্য, অতি প্রয়োজনীয় ক্ষেত্রে কনজিউমার সারপ্লাস হয় না। আমার খুবই প্রয়োজন, টাকা বেশি লাগলেও যা দাম, 10 টাকা জিনিস যদি 20 টাকা লাগে, তখন আমরা নিতে প্রস্তুত থাকি যদি খুব প্রয়োজন হয়, এসেনশিয়াল হয়। জাঁকজমকপূর্ণ দ্রব্যের ক্ষেত্রে, যখন জাঁকজমকপূর্ণ দ্রব্য থাকে, ফ্যাশনেবল গুডস থাকে, তখন সেই ফ্যাশনেবল গুডস এর ক্ষেত্রে এইগুলো কাজ করে না কনজিউমার সারপ্লাস। পরিবর্তক এবং পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে আমরা বলেছি, পরিবর্তক পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে কনজিউমার সারপ্লাস থাকে না, তখন অতি প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রেও এটা কাজ করে না। অতি প্রয়োজন আমার লাগবেই। রুচি এবং অভ্যাস, রুচি এবং অভ্যাস এর ক্ষেত্রে তাদের নিড, এটা তখন তাদের কি হয়, কনজিউমার সারপ্লাস খুঁজে পাওয়া যায় না। অতি মূল্যবান দ্রব্য, অনেক মূল্যবান যদি দ্রব্য হয়, তাহলে কম টাকায় দেওয়া হয় না, বরং আরো বেশি টাকায় সেখানে সারপ্লাস আসে। এইরকম ক্ষেত্রে কনজিউমার সারপ্লাসের বিষয়গুলো দেখা যায় না। গুরুত্ব, কনজিউমার সারপ্লাসের গুরুত্ব, ভোক্তার উদ্বৃত্তের গুরুত্ব কি, জীবনযাত্রা মানের তুলনা করা যায়। কনজিউমার সারপ্লাস একটা জিনিস বোঝা যায়, আমার লেভেল, স্ট্যান্ডার্ড অফ লিভিং, একজনের জীবনযাত্রার সাথে আরেকজনের জীবনযাত্রার যে পার্থক্য, এই পার্থক্য লেভেল বোঝার জন্য এক্সাক্ট পরিমাপ করা না গেলেও লেভেলটা বোঝা যায় যে কোথায়। সেই জন্য কনজিউমার সারপ্লাসের দরকার হয় বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে। বৈদেশিক বাণিজ্যে অনুকূলে না প্রতিকূলে, সেটার জন্য কনজিউমার সারপ্লাসের প্রয়োজন হয়। আমরা রপ্তানি করি, আমদানি করি কোন দেশের সাথে, আমার আমদানি রপ্তানির কারণে বৈদেশিক বাণিজ্য আমাদের অনুকূলে না প্রতিকূলে, সেটা বোঝার জন্য অর্থনৈতিক কার্যকলাপ, অর্থনৈতিক কার্যকলাপের ক্ষেত্রে আমার এটা প্রয়োজন হয়। কর আরোপের ক্ষেত্রে আমার কনজিউমার সারপ্লাস আছে কিনা, কর আরোপের ক্ষেত্রে সেটা বিবেচনা করা হয়। একচেটিয়া কারবারির ক্ষেত্রেও এই কনজিউমার সারপ্লাসের ধারণাটা প্রয়োগ করা হয়। ভর্তুকি প্রদান, যখন আমরা কোনো বিষয়ের উপর ভর্তুকি দিই, কোনো পণ্য প্রোডাক্টের উপর সরকার ভর্তুকি দেয়, তখন দেখে এটা কনজিউমার সারপ্লাস কিনা। যেরকম শিক্ষার্থীরা, তোমরা যে যারা সরকারি প্রতিষ্ঠানে পড়ছো, তোমরা বিবিএ পড়ছো, তোমরা যে কস্টিং এর মাধ্যমে পড়ছো, তার যে ব্যয় আর একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ছে তার ব্যয়ে কিন্তু অনেক ডিফারেন্স। তাহলে তার মানে তোমাদের পড়াশোনার ব্যাপারে সরকার বাহাদুর কি করছে, ভর্তুকি দিচ্ছে। তাহলে ভর্তুকি দিচ্ছে কেন, কনজিউমার সারপ্লাস করার জন্য, সোশ্যাল বেনিফিট করার জন্য, তোমরা যাতে কম খরচে করতে পারো, হিউম্যান রিসোর্স তৈরি হবে। তাহলে প্রকৃত ব্যয় নির্ধারণ, প্রকৃত ব্যয় নির্ধারণের ক্ষেত্রে কিন্তু কনজিউমার সারপ্লাস দরকার হয়। আসলে কোন পণ্যের প্রকৃত দামটা কতটুকু, সেটা নির্ধারণের ক্ষেত্রে কনজিউমার সারপ্লাসের প্রয়োজন হয়। এখন এখন আমরা আসবো কি, নিরপেক্ষ রেখা। শিক্ষার্থীরা, মজার একটা বিষয় হলো নিরপেক্ষ রেখা। আমরা এই এই কনসেপ্টটা আমরা প্রায় প্রায় লাগবে, বিভিন্ন পরবর্তী আলোচনাতে লাগবে। আমরা দেখি, তোমরা স্ক্রিনে দেখছো একটা চিত্র দেখছো, তারপরে কতগুলো লেখা দেখছো। তাহলে আমরা আসি এই 1935 সালে হিগস এবং অ্যালান যৌথভাবে এই নিরপেক্ষ রেখার ধারণাটা ব্যাখ্যা দেন। কিন্তু 1939 সালে বিস্তারিত ব্যাখ্যা দেন এটার আরো, হিগস এবং অ্যালান আরো বিস্তারিত ভাবে ব্যাখ্যা দেন। এখন মূল ব্যাপারটা হলো, নিরপেক্ষ রেখা আসলে কি। নিরপেক্ষ রেখা আর কিছুই না, কতগুলো বিন্দুর সমন্বয়ে গঠিত একটা রেখা, যে রেখার সঞ্চার পথে দুটি পণ্যের কম্বিনেশন, বেশি পণ্য হলো না, দুটি পণ্যের কম্বিনেশন, সেটাকে আমরা সেই রেখার প্রত্যেকটা বিন্দুতে স্যাটিসফ্যাকশন সমান। মোট কথা হলো, আমরা বিভিন্ন দুটি পণ্যের কম্বিনেশন, আমার কাছে টাকা আছে, এখন সেই টাকা দিয়ে আমি কি কিনবো, কাপড় কিনবো না খাবার কিনবো, কতটুকু কাপড় কিনবো, কতটুকু খাবার কিনবো, এই দুটোর যে কম্বিনেশন করবো, এই কম্বিনেশনের যে পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলোর যোগফলের ফলে যে রেখাটা তৈরি হয়, তার সেই রেখাটা নিরপেক্ষ রেখা। এই রেখার প্রতিটা বিন্দুতে স্যাটিসফ্যাকশন সমান। তাহলে শিক্ষার্থীরা দেখো, আমরা যখন চিত্রে দেখো 1 ইউনিট ফুড কিনি, 12 ইউনিট 12 টাকা খরচ করি কিসের পিছনে, কাপড়ের পিছনে। তাহলে এ বিন্দু, তারপরে আমরা 2, এখানে 6, বি বিন্দু 3,
4 সি বিন্দু, 4 এখানে 3 ডি বিন্দু। তাহলে এই যে এই রেখাগুলো যদি আমি যোগ করি তাহলে আমরা কি পাবো? আইসি মানে ইনডিফারেন্স কার্ভ, নিরপেক্ষ রেখা। তাহলে এই যে নিরপেক্ষা আমরা কি বলেছিলাম যে আমরা বিভিন্ন দুটি প্রোডাক্টের যে সমন্বয় বিন্দু সংমিশ্রণ এবং ফুড এবং ক্লথের এই সংমিশ্রণ বিন্দুগুলো যখন আমরা যোগ করছি তখন যে রেখাটা পাচ্ছি সেটা হলো নিরপেক্ষ রেখা। এবং এই রেখা উপর দিক থেকে নিচের দিকে ঢাল হবে। এই রেখার প্রতিটা বিন্দুতে স্যাটিসফ্যাকশন। তুমি যদি এই বিন্দু চুজ করো তাহলে স্যাটিসফ্যাকশন যা বি বিন্দুতেও তাই। তার মানে বি বিন্দুতে তুমি আসলে কাপড়ের ব্যয় কমাতে হবে, ফুডের ব্যয় বাড়াতে হবে। এটাতে আসলে ফুড বাড়াতে, তুমি ফুড বেশি ব্যবহার করবে না ক্লথ, দুটো একসাথে হবে না। তোমার আয় যেহেতু নির্দিষ্ট সেহেতু তোমাকে কি করতে হবে? খাবার বেশি গ্রহণ করলে কাপড় কমাতে হবে, কাপড় বেশি ব্যবহার করলে ফুড কমাতে হবে। তাহলে এই রেখাটাকেই আমরা বলবো নিরপেক্ষ রেখা। ক্লিয়ার? তাহলে কি হলো? নিরপেক্ষ রেখা কতগুলো বিন্দুর সমন্বয়ে গঠিত এমন একটি রেখা বা সঞ্চারপথ যেখানে বিভিন্ন বিন্দু দুটি দ্রব্যের সংমিশ্রণ প্রকাশ পায়, সেই সংমিশ্রণ থেকে বক্তা একই পরিমাণ লাভ করে। আমরা আসি নিরপেক্ষ মানচিত্র। নিরপেক্ষ মানচিত্র আর কিছুই নয়, নিরপেক্ষ মানচিত্র হলো একাধিক নিরপেক্ষ রেখা। তার মানে এই যে একটা নিরপেক্ষ রেখা, এই যে একটা নিরপেক্ষ রেখা, এইটা নিরপেক্ষ, তিনটা নিরপেক্ষ রেখা। যদি একের অধিক নিরপেক্ষ রেখা যে চিত্রে থাকে সেটা নিরপেক্ষ মানচিত্র বলা হয়। তার মানে যে চিত্রে একাধিক নিরপেক্ষ রেখা থাকবে সেটা হলো নিরপেক্ষ মানচিত্র। কনস্ট্যান্ট এন্ড ইনডিফারেন্স কার্ভ। তাহলে আমরা কিভাবে তৈরি করব? আঁকাও, ড্রয়িং করব। তার মানে হলো আমরা কিভাবে নিরপেক্ষ রেখা অঙ্কন করব। যদি বলে এটাও অনেক সময় পড়ে একটা নিরপেক্ষ রেখার সূচি থেকে বা নিরপেক্ষ রেখা অঙ্কন, তাহলে আমরা কি করব? এইরকম একটা সফট তৈরি করব। দেখো কম্বিনেশন, এই কম্বিনেশনে কি? ফুড 1 ইউনিট, ক্লথ 12 ইউনিট, আর বি ইউনিট 2 ফুট 6, সি এ কি হলো 3 4। এটা বাড়ছে তাহলে এটা কমছে ডি, তাহলে সেটাকেই এখানে আমরা পয়েন্টে করলাম। ঠিক আছে? তাহলে এইটা আমরা কিভাবে করব আমরা একটু তোমাদের দেখাই। তাহলে মূল ব্যাপারটা হলো আমরা ওইরকম যখন একটা টেবিল থাকবে তাহলে দেখো আমরা প্রথম এই গেল এইরকম যাবে। এদিকে যদি কাপড় ধরি আর এটা খাদ্য, দেখুন ওই মানগুলো এদিকে বসাবো আর খাদ্যের মানগুলো এদিকে বসাই এইভাবে করে করবো কি? এই রেখাগুলো এইভাবে, তাহলে যেকোনো যেকোনো হতে পারে। তোমরা কি করবে? তোমরা তোমাদের মতো করে তোমাদের ইচ্ছা মতো এই টেবিলটা বানাই নেবে। ঠিক আছে? তোমাদের ইচ্ছা মতো এই টেবিল আমি যেটা দিয়েছি সেটাই দিয়ে রাখতে হবে তা নয়। তোমরা ইচ্ছা মতো তোমাদের টেবিল গুলো ব্যবহার করবে, এটা করে তুমি এরকম হবে। তাহলে এটা হলো একটা নিরপেক্ষ রেখা। তাহলে শিক্ষার্থীরা আমরা আসি নিরপেক্ষ রেখার কতগুলো ক্রিটিসিজম আছে, মানে সমালোচনা আছে। নিরপেক্ষ রেখা মানচিত্র নিচের দিকে নিরপেক্ষ রেখার উপর বেশি। তার মানে নিরপেক্ষ রেখা মানচিত্রের নিচের নিরপেক্ষ রেখা থেকে, তার মানে এইরকম। সমালোচনা হলো এরকম, একটা নিরপেক্ষ রেখার ম্যাপ মানচিত্র যদি হয় এরকম যদি হয়, তাহলে এই নিরপেক্ষ রেখা IC1, IC2, IC3, তাহলে দেখা যাচ্ছে আমার এই নিরপেক্ষ রেখার এইটার চেয়ে এটা ভালো অবস্থানে, এটা ভালো অবস্থানে। সেটা বলছে নিরপেক্ষ মানচিত্রে নিচে নিরপেক্ষ রেখা থেকে উপরে নিরপেক্ষ রেখা। তারপরে দুটি নিরপেক্ষ রেখা কখনো পরস্পর ছেদ করে না। এই যে নিরপেক্ষ রেখা কখনো পরস্পর ছেদ করবে না, পরস্পর কখনোই ছেদ করবে না, মানে এইরকম হবে না, এইরকম হবে না। যদি এইরকম হয়, এইরকম ছেদ কখনো করবে না। নিরপেক্ষ রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী। তাহলে নিরপেক্ষ রেখা কিরকম? আমরা
দেখছি এই যে বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী, বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী, এইরকম হবে। নিরপেক্ষ রেখা মূল বিন্দুর দিকে উত্তল, এই যে মূল বিন্দুর দিকে উত্তল, এই যে তার মানে এই দিক থেকে মূল বিন্দুর দিকে মুখ করে আছে, এটাকে বলা হয় উত্তল। নিরপেক্ষ রেখা কখনো অক্ষকে স্পর্শ করে না, এই যে ও এক্স অক্ষ আর ও ওয়াই অক্ষ, এটাকেও স্পর্শ করবে না, এই জায়গাতেও স্পর্শ করবে না, এই জায়গাতে কখনোই নিরপেক্ষ রেখা স্পর্শ করে না। মানে দুটো পণ্যের যেহেতু কম্বিনেশন, সেখানে এই জন্য এটা স্পর্শ করবে না। স্পর্শ করলে একটা প্রোডাক্ট গ্রহণ করলো, তাহলে সেটা হবে না। নিরপেক্ষ রেখার ঢাল রেখাটি উপরে বেশি নিচে কম, নিরপেক্ষ রেখার ঢাল উপরে বেশি নিচে আস্তে আস্তে কম, উপরে খারাপ ভাবে আসে নিচের দিকে। তাহলে এই হলো সমালোচনা। তাহলে তোমরা বুঝতে পারলে নিরপেক্ষ রেখার বিষয়গুলো কি ছিল। এখন স্লপ, নিরপেক্ষ রেখার কোন বিন্দুতে যদি আমরা স্লপ নির্ণয় করতে চাই তাহলে কি করব, স্ট্রেট লাইন স্লপের ক্ষেত্রে তাহলে ওই বিন্দুতে স্পর্শক আঁকতে হবে। দেখো এ বি, তাহলে কিরকম, এটার যদি আমরা করি তাহলে দেখো কিরকম হয়। এটা নিরপেক্ষ রেখা, এখানে যদি এই বিন্দুতে করতে চাই তাহলে এই বিন্দুতে একটা স্পর্শক আঁকতে হবে, তাহলে স্পর্শক আঁকলে এই এখান থেকে যাবে এই, তাহলে মূল ব্যাপারটা হচ্ছে, তাহলে স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইনের ক্ষেত্রে আমরা কি করব, তাহলে আমরা পাবো কি চেঞ্জ ইন ভার্টিক্যাল লাইন, মানে এই যে এইটুকের পরিবর্তন ভাগ এইটুকের পরিবর্তন, প্রাইজের পরিবর্তন ডিভাইডেড কোয়ান্টিটির পরিবর্তন, প্রাইজের পরিবর্তনের সাথে। তার মানে এখানে এই চিত্রে y2 থেকে y1 এইটুকের পরিবর্তনকে আমরা x1 থেকে x2 এইটুকের পরিবর্তন দ্বারা ভাগ দিব, তাহলে আমরা এটা স্ট্রেট লাইন স্লপ পাবো নিরপেক্ষ রেখার। শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে তার মানে y1 এবং y2 এইটুকের যে ডিফারেন্স সাথে y x1 থেকে x2 এর ডিফারেন্স, মানে ভার্টিক্যাল থেকে চেঞ্জ থেকে হরিজন্টাল চেঞ্জ বাদ দিব। তাহলে ডিফারেন্স বিটুইন ইনডিফারেন্স কার্ভ, তাহলে কি হলো, ইনডিফারেন্স কার্ভের যে বিষয়গুলো আছে সেগুলো আমরা নিরপেক্ষ রেখার সাথে নিরপেক্ষ রেখার মানচিত্রের পার্থক্যটা আমরা দেখব। তাহলে পার্থক্য এখন তোমরাই পারবে, নিরপেক্ষ রেখাতে একটা রেখা থাকে আর নিরপেক্ষ মানচিত্রে অনেকগুলো থাকে, এটা দুটি কোণের কম্বিনেশন, এখানে 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 যেরকম থাকে এইরকমই থাকে কিন্তু অনেকগুলো থাকে। তাহলে এই পার্থক্যগুলো আমরা বুঝতে পারছি চিত্র দেখে, একটা সংজ্ঞাগত পার্থক্য, চিত্রগত পার্থক্য, এরকম ভাবে তোমরা পার্থক্যগুলো বানাতে পারবে, এটা কোনো জটিল কোনো কাজ নয়। আমরা পরের স্লাইডে আমরা চলে আসি। শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো নিরপেক্ষ রেখা এবং মানচিত্র যেভাবে আমরা পড়াইছিলাম চিত্র থেকে বুঝতে পারছো, আমরা এখন পার্থক্য লিখতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন মূল বিষয়টা হলো এইটা দিয়ে প্রান্তিক পরিবর্তনের হার, মার্জিনাল ইউটিলিটির যেটা পরিবর্তনের হার, সেটা দেখো আমরা কেমন করে, একটা নিরপেক্ষ রেখার পরিবর্তনের মার্জিনাল ইউটিলিটির হার হলো চেঞ্জ ইন ওয়াই ডিভাইডেড চেঞ্জ ইন এক্স, তার মানে ওয়াই অক্ষের পরিবর্তন সাথে এক্স অক্ষের পরিবর্তন দিয়ে ভাগ। তাহলে এই যে দেখো এই চিত্রটা কেমন, এই চিত্রটা দেখলে তোমরা বুঝতে পারবে এটা একটা নিরপেক্ষ রেখা, আইসি রেখা। তাহলে এ থেকে বি এর পরিবর্তনের হার কেমন, তাহলে এ এম ডিভাইডেড এম বি, তাহলে মার্জিনাল রেট সাবস্টিটিউট, মানে তাহলে আমি যদি এই জায়গাতে কাপড় ছেড়ে দিই তাহলে আমি কতটুকু ফুট পাবো, তাহলে আমার কাপড়ের পরিবর্তনের সাথে ফুটের পরিবর্তন হার, এখানে পরিবর্তন একরকম হতে পারে, এখানে একরকম হতে পারে। আমরা শিক্ষার্থীরা আমরা আসি, দেখো একটা চিত্রে আসি, তাহলে আমরা ব্যাপারটা বুঝতে পারবো। আমরা
এইটা ধরো নিরপেক্ষ আইসি ও এক্স ও ওয়াই, ঠিক আছে, নিরপেক্ষ রেখা। এখন এ বি সি এটা বিন্দু। এখন ঘটনা হচ্ছে এখানকার থেকে এখানে পরিবর্তন ঢাল, এখানে ধরো কাপড় কাপড় আর এখানে হলো কাপড়, এটা দিয়ে দিই। তাহলে এখন মূল বিষয়টা হলো এখান থেকে যে ঢাল পরিবর্তনের হার মার্জিনাল ইউটিলিটি এম আর এস, মার্জিনাল ইউটিলিটি সাবস্ক্রিপ্ট, এখানে কতটুকু কাপড় ছাড় দিয়ে আমরা কতটুকু ছাড় দিয়ে কতটুকু ধরবো, এটার মূল বিষয়টা হলো কি, সেইটা হলো এই যে এখান থেকে ধরো এখানে এম আছে, তাহলে এ এম মার্জিনাল ইউটিলিটি হবে এ এম ডিভাইডেড এম বি, তার মানে এইটুকের পরিবর্তন ডিভাইডেড এইটুকের পরিবর্তন, এইটুকের পরিবর্তন দিয়ে এইখানে যদি আমরা করি, এইখানে আসে, তাহলে সব জায়গাতে একরকম নাও থাকতে পারে পরিবর্তনের হার সব সময়। তাহলে এইখানে আসে এইটুকের পরিবর্তন, এটা যদি এন বলি, এই পরিবর্তনের ডিফারেন্স ডিভাইড এই, তাহলে এই ডিফারেন্স সংখ্যাত্মক আর ডিভাইডেড এই পরিবর্তনের সংখ্যাত্মক, তাহলে এইটা দিয়ে মার্জিনাল রেট অফ সাবস্টিটিউট বোঝা যায়। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা এখন ধরতে পারছো যে এই যে মার্জিনাল ইউটিলিটি কিভাবে হয়। তাহলে আমরা আজকের আলোচনায় প্রায় শেষ প্রান্তে চলে আসছি। তাহলে আমরা আজকে কি পড়লাম? ভোক্তার উদ্বৃত্ত পড়লাম, ভোক্তার উদ্বৃত্ত ডেফিনেশন পড়লাম, তার অনুমিত শর্ত গুলো দেখলাম, এবং ভোক্তার উদ্বৃত্তর সাথে আমরা প্রডিউসার উদ্বৃত্ত ও উৎপাদকের উদ্বৃত্ত দেখলাম। এবং আমরা একটু দেখে নিই, দেখো তাহলে আমরা কি যাচ্ছিলাম, এই যে দেখো কনজিউমার সারপ্লাস দেখলাম, অনুমিত শর্ত পড়লাম, কনজিউমার সারপ্লাসের টেবিল দেখলাম, ক্যালকুলেশন দেখলাম, এবং কনজিউমার সারপ্লাস এবং প্রোডিউসার সারপ্লাসের মাধ্যমে কিভাবে ইকুইলিব্রিয়াম হয় সেটা আমরা দেখলাম। তারপরে দেখলাম কনজিউমার সারপ্লাসের হলো সমালোচনা দেখলাম, তারপরে এর গুরুত্ব পড়লাম, নিরপেক্ষ রেখা শিখলাম, নিরপেক্ষ মানচিত্র শিখলাম, নিরপেক্ষ রেখা অঙ্কনের দেখলাম একটা টেবিল থেকে কিভাবে সূচি থেকে নিরপেক্ষ রেখা তৈরি করা যায় সেটা দেখলাম, নিরপেক্ষ রেখার ক্যারেক্টারিস্টিক্স দেখলাম, তারপরে কি দেখলাম, স্লপ দেখলাম, নিরপেক্ষ রেখা যদি কোনো বিন্দুতে স্লপ অঙ্কন করতে হয় সেখানে কিভাবে আমরা স্ট্রেট লাইন স্লপের ক্ষেত্রে পাবো, পার্থক্য দেখলাম, আমরা প্রান্তিক পরিবর্তনের হার দেখলাম। প্রিয় শিক্ষার্থী, আমরা আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি। আমরা সামনের ক্লাসে পরবর্তীতে আরেকটি বিষয় নিয়ে টপিক নিয়ে আমরা আলোচনা করব। আজকে এই পর্যন্তই। তোমরা সুস্থ, সুন্দর, স্বাভাবিক থাকো, ভালো থাকো। আমরা তোমাদেরকে ধন্যবাদ জানাই, শেষ ধন্যবাদ তোমাদেরকে এই কষ্ট সহকারে ক্লাসগুলো দেখছো আর করছো। তবে তোমাদের কাছে যে বইগুলো আছে বাংলা বা ইংরেজি মাধ্যম, যে মাধ্যমেই পড়ো, সেই বইগুলো যে এই আলোচনার পর দেখবে। যেহেতু আমাদের টাইম কম, এই জন্য অনেক আলোচনায় আমাদেরকে শর্টকাট করতে হচ্ছে, তাই খুব বিস্তারিত আমরা যেতে পারছি না, মূল কোর আলোচনাগুলোই থাকছি। তোমাদেরকে ধন্যবাদ। পরের টপিক নিয়ে আলোচনা করার জন্য, পরের ক্লাসের জন্য আগাম তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি।